বাংলাদেশের কালচারটা কবে চেঞ্জ হবে জানি না। মানে বিরোধী দলকে আপনার কাজ করতে দেওয়া যাবে না, এরকম একটা মানসিকতা আছে এখনো। মানে প্রশাসন বলেন বা সরকারি দলে অনেকের আন্ডারস্ট্যান্ডিং এরকম, তো বিরোধী দল সাকসেস হইলে মনে হয় সমস্যা। এই পারসেপশনটা, এটা ট্রু অনেস্টলি একদমই, যে ব্লু লাইট বলতে বলেন, যে একটা সত্য কথা আমার খোলামেলা মনে হচ্ছে বিরোধী দলকে কাজ করতে দিলে সমস্যা। ওরা যদি সাকসেস হয়ে যায় তাহলে আমরা জীবনে আসনটা পাবো না। ২৬ কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম ২ আসনের আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব ডক্টর আতিকুর রহমান মুজাহিদ, সংসদ সদস্য কুড়িগ্রাম ২। স্বাগতম আপনাকে। জি, ধন্যবাদ। শুরুতে আপনাকে কোনো প্রশ্ন করতে চাই না। আপনাকে যদি 1 মিনিট সময় দেয়া হয়, আপনি প্রথমে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চান? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যদি প্রথম বলতে বলেন তাহলে আমি দেশ নিয়ে কথা বলতে চাই। আমার দেশের কি অবস্থায় আছে আমার দেশ, এই দেশকে কিভাবে উপরে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমার কনসার্ন আমি বলবো আর কি। বলবেন আপনি? ধরেন আমি শুরু করি বাংলাদেশের এখন সিকিউরিটির অবস্থা। আমাদের একদিকে রোহিঙ্গা এবং মায়ানমারে আরাকান আর্মি, আর একদিকে আমাদের পঞ্চগড়ের দিকে চিকেন নেক পুশিন করার চেষ্টা আমার কুড়িগ্রাম, দিনাজপুরের ঘোড়াঘাট। আপনি ধরেন আমাদের রাষ্ট্রটার সরকার আছে, সবই আছে, কিন্তু রাষ্ট্রটার স্বাধীনতা নাই। তাহলে কি আপনার রাষ্ট্র থাকলো? তাহলে কি আমার এমপিগিরি থাকলো? আমার টেলিভিশন থাকলো? সো মাই কনসার্ন ইজ মাই কান্ট্রি, মাই সিকিউরিটি। সুতরাং এই সিকিউরিটি নিয়ে আমি খুবই কনসার্নে আছি। কারণটা হলো এই সিকিউরিটি খুবই ফ্র্যাজাইল। একটা উদাহরণ দেই, রোহিঙ্গারা আমাদের এখানে প্রায় 18 লাখ মতো হয়ে গিয়েছে এবং প্রতি বছর 43,000 জন্মগ্রহণ করতেছে। আপনারা জানেন না যেটার কি অবস্থা সামনে হবে। আর আরাকান আর্মি ঠিক অপোজিটে আমাদের, তারা দখল করে নিয়েছে প্রায় রাখাইন স্টেটের 14টা মানে ডিস্ট্রিক্ট, মাত্র 3টা ছাড়া। এবং তাদের কাছে হিউজ আর্মস অ্যামিউনিশন আছে, আমাদের বর্ডার দিয়ে যে কোনো সময় করতেছে। এবং এই রাখাইন আর্মিদের একমাত্র যে বিজনেস সেটা হচ্ছে ইয়াবা বিজনেস। এবং দেখেন আমার সিকিউরিটিটা কিন্তু ইয়াবার সাথেও জড়িত। তাহলে আমার দেশে যত ইয়াবা আসতেছে, আমার জেনারেশন আপনার বাসায় আপনার ভাইকে মেরে দিয়ে যাচ্ছে, কিন্তু বুঝতেছেন না সেটা হচ্ছে ইয়াবা। এবং এটা একমাত্রই তারা এখান থেকে প্রোডাকশন করে এইটা আমার দেশে ছড়িয়ে দিচ্ছে। এবং ম্যাক্সিমাম হিউম্যান ট্রাফিকিং বলাটা ইয়াবা বহনকারী হচ্ছে আমাদের এই রোহিঙ্গা, যারা মায়ানমারের নাগরিক, কিন্তু আমাদের দেশে আমরা আশ্রয় পেয়েছি। পুরো আলোচনায় আমরা পরে এই বিষয় নিয়ে কথা বলবো। এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো আপনার আসনটা আসলে একজন বহিরাগত বা একজন প্রবাসী কিভাবে চিনবে? আপনার আসনের মানে সবচেয়ে কোন বিষয়টা দিয়ে বেশি পরিচিত? দুইভাবে আছে, পজিটিভ নেগেটিভ আছে। প্রথমত হচ্ছে বাংলাদেশের যদি সবচেয়ে সহজ সরল অল্প তুষ্ট কোনো মানুষ জায়গা বলা হয়, সেটা অবশ্যই কুড়িগ্রামকে বলতে হবে। এবং দ্বিতীয়ত যেটা বলতে হবে, যে বাংলাদেশের সবচেয়ে বেশি, মানে এখন হয়তো বলার একটু চেঞ্জ হয়েছে, যে দরিদ্রতম জেলার নাম বলি বা নদী ভাঙ্গনের জেলার নাম বলি, বেকারত্বের জেলার নাম বলি, তাহলে কিন্তু আপনার অনেকে মঙ্গা বলতো বা কর্মসংস্থানহীন যেটা বলে, সেটা তখন কিন্তু আমাদের কুড়িগ্রামের নাম আসবে। সো দুইভাবে আপনি দেখতে পারেন। আবার এটাকে আরো ভাবে দেখা যায়, এই অঞ্চলের মানুষ প্রচন্ড রকমভাবে কর্মঠ, কিন্তু কাজ পাচ্ছে না। এখানকার যুবকরা কাজ চায়, কিন্তু কাজ করার স্কোপ নাই। কারণটা কি? না মিল, না ফ্যাক্টরি, মানে কোনো কিছু এখানে স্কোপ নাই সেই অর্থে। তো সেই জায়গার দিক দিয়ে আমাদের এই জেলাটাকে আপনি অ্যাড্রেস করতে পারেন। বাট ওভারঅলি মানুষ খুবই ভালো মানুষ। প্রথম যে বিষয়টি বললেন সহজ সরল, এটার পেছনের ব্যাখ্যাটা কি আসলে? সহজ সরলের ব্যাখ্যা কি? এই অঞ্চলের মানুষকে আপনি নর্মালি, আমরা ঢাকায় যখন আসি, একটা লোকের দিকে তাকাইলে বুঝতে পারেন বাড়ি কই, যা ইচ্ছা মানে কোনো মন থেকে যা খুলে বলে দেয়, মানে ভিতরে কোনো ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নাই, বা প্রতারক মানসিকতার সংখ্যা খুবই কম পাবেন আপনি। যা মন থেকে তাই বলে দিবে, ভাই এরকম, আমি এরকম, এইরকম, মানে সহজ সরল ভাবে যেটা মানুষ আমরা যেটা বুঝি, তার ভিতরে কোনো ধরনের ক্রিটিক্যালিটি, কমপ্লেক্সিটি, মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা করা, এরকম সংখ্যাটা খুবই কম পাবেন। এবং এই সহজ সরল মানুষদের অভিভাবক আপনি? অভিভাবক বলবো না, আমি তাদের সন্তান। এবং তাদের সন্তান, কিন্তু এখন তো এই মুহূর্তে আপনি সন্তান বলে পার পেয়ে যাওয়ার তো উপায় নেই, কারণ আপনি সংসদ সদস্য। আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি নির্বাচনের আগে
আপনি যখন আপনার আসনের মানুষের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন আপনার কাছে কি ধরনের প্রত্যাশা করেছিল, এবং আপনাকে তো তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের এই প্রত্যাশা কি পূরণ করতে পেরেছেন বা কোনো চেষ্টা করছেন আপনি? জি, ধন্যবাদ। আসলে আমি ভোটে যখন মানুষের সামনে যাইতাম, কথা বলতাম যে আমাদের সবচেয়ে বড় দুঃখ হয়েছে আমাদের নিয়ে কেউ পার্লামেন্টে কথা বলে না। আমি এটা বলতাম যে আমার 54 বছর ইতিহাসে আমরা পার্লামেন্টে কেউ কথা বলছে আমার আসন নিয়ে আমি শুনি নাই, এবং আমরা পার্লামেন্ট মেম্বারকে দেখতাম না। ইট ওয়াজ মাই অ্যাঙ্গার, এবং এটা আমি বলছি এই জন্য আমি আপনাদের জন্য কথা বলবো। তো আমি আলহামদুলিল্লাহ আমি দাঁড়িয়ে প্রথম 5-6 মিনিট পেয়েছি। 6 মিনিটে আমি বলেছি আমাদের 54 বছর পিছিয়ে রাখা হয়েছে, কি কি সমস্যা আমাদের, কর্মসংস্থান নাই, আমাদের নদী ভাঙ্গন, আমরা প্রায় ধরেন যে 9 মাস ধরে গড়ি, 3 মাস ধরে ভাঙে, এখন কিন্তু ভাঙতেছে নদী। অনেকে আমাকে ফোন দিচ্ছে, মেসেজ করতেছে, মানে নদী ভাঙ্গন পার ডে ভাঙতেছে প্রতিদিনে বিভিন্ন অঞ্চলে, তিস্তা, ধরলা, দুধকুমার, 16টা নদী আছে। এরপরে আমাদের একটা ব্রিজ, ফুলবাড়ির মানুষ যারা আমার সদর থেকে বিচ্ছিন্ন, মানে বেশ 1.5-2 ঘন্টা ঘুরে যেতে হয়, এটা দীর্ঘদিনের দাবি একটা ব্রিজ, সেগুলো আমি বলছি বলবো। 2 নম্বর আমি বলেছি আমাদের লোকজনকে, আমি আপনাদের হক মেরে খাবো না এবং কাউকে মেরে খেতে দেবো না, মানে আমাকে যে বরাদ্দটা দেওয়া হবে সরকারিভাবে সেটা আমি আপনাদের খাবো না, এবং কেউ খাইতে আসলাম সেটা খাইতে দিব না, এটা ছিল আমার কমিটমেন্ট। দেন আমি নারীদের জন্য কমিটমেন্ট করেছিলাম আপনাদের কর্মসংস্থানের জন্য আমি কাজ করবো, কারণ নারীরা 51%, তাদেরকে পিছিয়ে রেখে আসলে কিছু হবে না। আমি যুবকদেরকে বলেছিলাম আমি তোমাদের জন্য মাল্টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বানিয়ে তোমাদের কর্মসংস্থানটা কিভাবে করা যায় সেটার একটা চেষ্টা করব। হসপিটাল, আরও কিছু এইসব বিষয়ে আমার কথা ছিল। এখন আসি, আরেকটা কথা বলেছিলাম যে আমি কুড়িগ্রামকে একটা স্বপ্ন দেখি, যেমন কোয়ালালামপুরে একটা কেএল টাওয়ার আছে, সেখান থেকে আমি পুরো কোয়ালালামপুর সিটিকে দেখতে পারি। মাই আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ দ্যাট যে আমরা যদি একটা এরকম ইউনিক, কারণ কুড়িগ্রামে না মিউজিয়াম আছে, না কোনো বিনোদন কেন্দ্র আছে, না কিছুই না, একটা 5 স্টার হোটেল বা 3 স্টার 2 স্টার, বলছিলাম যে উই হ্যাভ টু হ্যাভ এ 20 ভিলেজ 20 টাওয়ার লাইক দিস, এর স্বপ্ন দেখিয়েছিলাম। ইট ইজ লাক্সারি, আমি বলছিলাম এটা লাক্সারি জিনিস, যদি সুযোগ থাকে অনেকের সাথে কথা বলে একটা যদি টাওয়ার বানানো যায় সেখান থেকে, তাহলে নদীও দেখা যাবে, সবকিছু অল ইন প্যাকেজ পাওয়া যাবে। কিন্তু খুব সুন্দর একটি বিষয় এখানে, একটি প্রশ্ন আসলে যারা অনুষ্ঠানটি দেখছে তাদের মাথায় অলরেডি চলে এসেছে, আমি প্রশ্নটা করেই ফেলি, সেটা হলো কেএল টাওয়ারের সঙ্গে কুড়িগ্রামকে কিভাবে আপনি? না, আমি তো মালয়েশিয়াতে ছিলাম 8 বছর, তো আমি যখন বাইরের দেশে ঘুরতাম, আমি তো পিএইচডি মাস্টার্স করেছি, তখন আমি প্রতিটা জিনিস দেখতাম, আমার কাছে মনে হচ্ছে এটা আমরা কেন করতে পারি না। তাহলে আমার এলাকায় যদি ভিজিটর যায়, বিদেশি ভিজিটররা, তাহলে থাকবে কোথায়, তার তো একটা ফেসিলিটি লাগবে, বা একটা যদি আপনি চমৎকার কিছু করতে চান, আপনার লোকজনকে স্বপ্নই না দেখান, তাহলে সে বড় হবে কেমন আর কি। তো ওই আইডিয়া থেকে আমার কাছে মনে হচ্ছে উই হ্যাভ টু হ্যাভ সামথিং লাইক দ্যাট, তাহলে মানুষ কুড়িগ্রামকে আসবে ভিজিটিং এর জন্য, ওইটা জায়গা দেখার জন্য। আর একটা কথা বলেছিলাম যে কুড়িগ্রামের কুড়ি পার্লামেন্ট, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আমাদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, এমপি, আমরা সবাই একসাথে বসে পার্লামেন্টে আসার আগে আমরা সবাই মিলে বসে চিন্তা করবো যে কিভাবে কুড়িগ্রামে কি করা যায়, দলমত বাদ। কারণ আমার এলাকায় যদি পিছিয়ে আছে, কেন পিছিয়ে আছে? গত 17 বছরের ডাটা, এডিপির ডাটা বলে 0.22% মাত্র আমাদেরকে বরাদ্দ দিয়েছে, 0.22% ফুল এডিপি, এটা একদম পিছানো পড়ে জেলা। তো সবাই মিলে যদি মানে নির্বাচিত হওয়ার পর সব দল মত বসে যদি আলোচনা করি যে আমাদের এইগুলো বলা দরকার, সেই কথাগুলো শুনে সিভিল সোসাইটি সাংবাদিক, সেটা আমি পার্লামেন্টে বলবো। আমি 2বার আমাদের সেশন বসছে, 2বার আমি কিন্তু 2টা সেশন রাখছি। যারা এসেছে, যারা পলিটিক্যাল অপোনেন্ট, তারা আসতে চায় না, অনেকে নানা রকম মত আছে, বাট আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে, সবার কথা শুনেছি, শুনে ওই জিনিসগুলোকে আমি পার্লামেন্টে যতটুকু সময় পাই, সবাই তো বিরোধী দলে অনেক কনস্ট্রেন্ট আছে, আমাদের অনেক কিছু চাইলেই সাথে সাথে বলা যায় না, তো যতটুকু উইদিন মাই এরিয়াস আমি এটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছি যে আমার এলাকার মানুষ এগুলো চায়, আমি এটা বলে দিলাম। ধন্যবাদ। এবার আপনি নির্বাচিত হওয়ার পরে প্রায় 6 মাস হয়ে গেল, এর মধ্যে কতটুকু করতে পারছি? কতটুকু করতে পেরেছি? হ্যাঁ, আমি আমার এই যেটা আমি বললাম যে 20 টাওয়ারটা ছিল অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, এটা লং টাইম, অনেকের সাথে কথা বলছি, বিজনেসম্যান যারা ইনভেস্টর ভবিষ্যতে তাদের সাথে, তারা যে সময় নিয়ে যদি করতে পারে আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাবো। এটা আমি অলরেডি এক্সিকিউট করেছি, কুড়ি পার্লামেন্টে মানুষের সাথে বসে যে আলোচনা করে সেটা। 3 নম্বর, আমি নির্বাচিত হওয়ার পর প্রথম আমি এলজিডি চিফ অফিসে গিয়ে আমাদের বাংটুর ঘাটের ব্রিজ নিয়ে কথা বলেছি, পার্লামেন্টে বলেছি, পাশাপাশি আমার ডিও লেটার এবং যারা যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে এটাকে একটা লেভেলে চলে গেছে। কত মাস আগে? শপথের 3 দিন পরে আমি গিয়েছি, তার মানে আজ থেকে 5 মাস আগে আমি গিয়ে বলেছি যে আমার এটাকে প্রসিড করা হোক। ওখানে যে ব্রিজের পিডি ছিলেন সম্ভবত জিয়া ভাই, উনি সম্ভবত এলজিডির ওখানে কর্মকর্তা, উনি খুবই আন্তরিক মানুষ, তো উনি এইটাকে পোর্ট ফরওয়ার্ড করেছেন। তা আমি শুনেছি যে ওটা একটা স্টেজে এসেছে, তারপরে এলাকায় গিয়ে সার্ভেও করেছে, এখন একটা স্টেজে আছে, আমি জানি না, আমি চেষ্টা করবো সবাই মিলে আমরা যেন জিনিসটা হয়, আমাদের এলাকার দাবি আর কি। 2 নম্বর, নদী ভাঙ্গন নিয়ে আমি একাধিকবার মন্ত্রণালয় মন্ত্রীর সাথে বসে বলছে যে এমার্জেন্সি হলো আমাদের নদী ভাঙ্গন ঠেকান।
প্রায় 15-16টা জায়গায় ঠেকানো বা এমার্জেন্সি বস্তা ফেলানো হয়েছে, আসলে এটা সলিউশন না। সলিউশনটা হলে পার্মানেন্ট এটার কি করতে হবে, বাদ দিতে হবে এবং ব্লক ফেলতে হবে। আপনি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছেন এগুলো একই সাথে আপনার আসনের আসলে সমস্যাও, এটাই বিগ প্রবলেম, বেসিক্যালি এটাই বিগ প্রবলেম। মানুষের সমস্যাগুলো তো সমাধান চায়। দেন ধরেন আমি হসপিটালের কথা বলেছিলাম, হসপিটাল নিয়ে কাজ করব। হসপিটালে দেখেন মানে কি একটা অবস্থা, মানে ডক্টর সংকটের লেভেলটা কোন লেভেলের। একটা 250 শয্যা হসপিটালে এখন 20 জন ডাক্তার আছে। যখন আমি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলছি তখন 24 জন ছিল। ইন্টারভিউর সময় কিছু পুষ্টুস করে নিয়ে যাওয়া গিয়েছিল। এরপরে খালি শিফটিং হয়ে চলে যাচ্ছে, পদোন্নতি বিভিন্নভাবে না তদবির করে। আমরা মন্ত্রীর সাথে কথা বলি, পাঠাবো, দিচ্ছি, দিব, আগামী সপ্তাহে এসে ডিজির সাথে কথা বলে দিব, দিচ্ছি। সো এত যে একটা ভোলাটাইল সিস্টেম, এক্সিস্টিং সিস্টেমটা আমাদের জায়গা থেকে হোয়াট আই এম ডুইং ইজ বেসিক্যালি আই এম পুশিং মাই লেভেল বেস্ট টু চেঞ্জ বিট বাই বিট। তো আমি বলতে পারি আমার কমিটমেন্টের জায়গায় শোকে আমরা 5 মাসে বেশ কিছু জায়গায় হিট হয়েছে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করতেছি প্রোগ্রেস করার জন্য। আপনি আপনার কথা উল্লেখ করেছেন যে আপনার আসনে খুবই সহজ সরল মানুষ বাস করে। আপনার দল নিয়ে প্রশ্নে আসি। আপনি যখন মানুষের কাছে যাচ্ছিলেন, আপনার তো নতুন একটি দল, মানুষ আসলে কিভাবে আপনি তাদের ভরসাটা আপনি কিভাবে অর্জন করলেন, যেহেতু আপনার নতুন দল এবং সবাই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করলো, আসলে তাদের প্রত্যাশাটা কি? প্রত্যাশা তো অনেক হাই, মানে বাংলাদেশে কি বলবো, এই আমাদের সম্মানিত মঈন খান বিএনপির এমপি বলছে যে বাংলাদেশের মানুষ এমপিদেরকে ঝাড়ু থেকে শুরু করে মানে নেল পালিশ টু মাথার চুল, বলছে পুরা জিনিস চায় এমপির কাছে, এভরিথিং শুড বি কভার্ড বাই এমপি। তো প্রত্যাশা হলো যে কর্মসংস্থান না থাকলে মানুষের তো সবচেয়ে বেশি কষ্ট হয়। আমাদের যুবক অনেক বেশি ইয়াবা বা মাদকাসক্ত হচ্ছে, বা নারীরা সবাই বলে আমাদের কাজ দেন এমপি সাহেব, বা কাজের ব্যবস্থা করেন, আমার ছেলেটা একটু চাকরি দেন, হ্যাঁ, বা এইগুলো বেশি, এগুলো রাস্তাঘাটগুলো করে দেন। প্রচুর রাস্তা আর মসজিদের বরাদ্দ লাগবে, ডিমান্ড ইজ সো হাই। আমরা বলছি যে আমাকে যে বরাদ্দ এখন পর্যন্ত দিছে প্রায় 75টার মতো আমরা কাজ করেছি গত মানে 2টা বাজেট আমরা পেয়েছিলাম টিআর কাবিখার। আমরা 75টার মতো প্রায় 40-50টা রাস্তা, কিছু জায়গায় নদী দেখা গেছে, কাঠের ব্রিজের অভাবে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারছে। আমরা শুনছেন যে প্রথম আলোর চর নামে একটা স্কুল আছে, প্রথম আলোর চরের একটা স্কুল আছে, প্রথম আলোর চর বলে ওরা। তো সেখানে গেলাম, এটা আমাদের ঘোগাদহ ইউনিয়নে, গিয়ে দেখি যে বাচ্চারা ড্রামের উপর দিয়ে যায়। আমিও পার হইলাম, পার হওয়ার পর কিভাবে সময় পড়াশোনা করে। আমার বাজেট আসার পর আমি পরে মন্ত্রীর সাথে কথা বলে আমি ইমিডিয়েটলি 8 লাখ টাকা পেয়েছিলাম, 8 লাখ থেকে 4 লাখ টাকা দিয়ে ইমিডিয়েটলি ব্রিজটা আমি করে দিয়েছি, উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ। ওইটার নাম প্রথম আলোর চর কেন? না, ওনার প্রথম আলো ওইটাতে গিয়ে ওনার কাজ করেছে, স্কুলটা বানিয়েছে ওনারা, আচ্ছা, ওনাদের ফাউন্ডেশনের মাধ্যমে। তো ওখানে বেশ মানে সচেতন করেছে আসলে ওই একটি প্রতিবেদনের মাধ্যমে। তো ওখানে ওনারা স্কুলও বানিয়েছে প্রথম আলো, সেই প্রত্যন্ত একটা চরের মধ্যে এটা। তো এরকম ছোট ছোট দেয় যে ব্রিজ, যেটা আমাদের টিআর কাবিখা আন্ডারে যেটা, এবং আমরা কাজটা করার পর ওপেন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের কাজের তালিকাগুলো আমরা দিয়ে দিছি, জবাবদিহিতা যেটা বলছে, এখানে এখানে কাজ দেওয়া হয়েছে, আপনার কাজটা বুঝে নিন। তো এগুলো আমরা আমাদের জায়গা থেকে করতেছি। আপনি কি জন্য বলতেছেন সহজ সরলের ব্যাপারে মানুষের? না, আপনার দলকে নিয়ে। আচ্ছা, আমার দল বেসিক্যালি মানে আপনাকে কেন তারা ভোট দিল, যেহেতু আপনি একেবারে নতুন দল, এবং আপনি আপনার কথা উল্লেখ করেছেন যে আপনি মালয়েশিয়াতে ছিলেন, আপনি নির্বাচনের কতদিন আগে আপনি দেশে ফিরলেন, এবং এত অল্প সময়ে আপনি মানুষের আস্থা কিভাবে অর্জন করলেন? এখানে তো অনেক, অবশ্যই আমাদের এখানে মানে ইসলামিক, মানে যারা আমাদের সাথে মানুষজন অনেক ইসলামিক ভালোবাসছে, এইবার ফ্লোটা ছিল ইসলামিক, মানুষের লোকজন ফ্লো ছিল, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল, শিক্ষিত মানুষ দেখে মানুষ মনে করছে নতুন ফেস, সব মিলে একটা ছিল। আমাদের জোটের লোকজন তো প্রচুর কাজ করেছে আমার জন্য, তো অস্বীকার করার কিছু না। এখানে আমাদের এনসিপি যারা ইয়াং ছিল, বৈষম্য বিরোধী ছেলেরা কাজ করেছেন। ইভেন আমি বলতে পারি যে আমার যারা সরকারি দল, তাদের অনেক লোকই আমার সাথে যোগাযোগ করে কাজ করেছেন। তারা মনে হয়েছে যে এই ছেলেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে, হ্যাঁ, যে এর দ্বারা কিছু না কিছু হবে, ইয়াং ছেলে এনার্জেটিক কাজ করতে পারবে, কুড়িগ্রামের জন্য বলতে পারবে। মালয়েশিয়া থেকে নির্বাচনের লাস্ট কতদিন আগে আপনি? আমি তো আন্দোলনই ছিলাম, আন্দোলনের সময় তো ছিলাম 24, আমি তো আসি 24-এর শুরুতে আসি ইউনিভার্সিটি টিচিং দিতাম আমি, নর্দার্ন বিশ্ববিদ্যালয় পড়াইতাম, মানাড়াতে পড়াইতাম। মানে 24-এর আগ পর্যন্ত আপনি মালয়েশিয়াতে কর্মরত? হ্যাঁ, আমার 24 সালের শুরুতে আমি পিএইচডি পেয়েছি, দেন আমি 24-এ এসে এখানে অ্যাটেন্ড করেছি। তার আগে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম 14-15 সাল পর্যন্ত। ধন্যবাদ। এখন আপনি যে কথাগুলো বললেন যে কমিটমেন্টের যেগুলা ছিল এখান থেকে বাস্তবায়নের পথে এগোচ্ছেন, এর মধ্যে আপনি 2টি বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে কোন বিষয়গুলো এখনো চ্যালেঞ্জ ফেস করছেন যে সামনের দিনগুলোতে আসলে সেটি আপনি সমাধান করতে পারবেন কিনা, এ ধরনের কোনো কনফিউশন কাজ করছে? বড় বিষয় হলো বিরোধী দলগুলোকে বাংলাদেশের কালচারটা কবে চেঞ্জ হবে জানি না।
মানে বিরোধী দলকে আপনার কাজ করতে দেওয়া যাবে না, এরকম একটা মানসিকতা আছে এখনো। মানে প্রশাসন বলেন বা সরকারি দলে অনেকের আন্ডারস্ট্যান্ডিং এরকম, তো বিরোধী দল সাকসেস হইলে মনে হয় সমস্যা। এই পারসেপশনটা, এটা টু অনেস্টলি একদম যে ব্লু লাইট বলতে বলেন, যে একটা সত্য কথা আমার খোলামেলা মনে হচ্ছে বিরোধী দলকে কাজ করতে দিলে সমস্যা, ওরা যদি সাকসেস হয়ে যায় তাহলে আমরা জীবনে আসনটা পাবো না। ইট ইজ লাইক দিস মানুষের চিন্তা ভাবনা। অনেস্টলি বলি ভাই, আমি একদম কমপ্লিটলি দেশ ও মানুষের জন্য কাজ করতে চাই। আপনি যদি বলেন যে আতিক তোমার দুর্নীতির ব্যাপারে, আপনি আসেন আমার ধরেন, আমাকে যেগুলো জবাব দিতে নেন, আপনি কাজ করতে দিয়ে জবাব দিতে নেন, তাহলে খুশি হবো। তাহলে মানুষ ইনকারেজিং হবে রাজনীতিতে আসতে। আপনি কিভাবে দিবেন জবাবদিহিতা? জবাব দিতে আপনি আমার সাপোজ আপনি তো এখন কয় টাকার বাজেট যায় আমরা তো বলেছি ওপেন করে দিতেছি, তা আপনি ধরেন যে কোথায় কি কাজ হইতেছে, বা আমি এখানে ইনভলভ আছি কিনা, কোনো জায়গায় আমি টেন্ডার করে মেরে খাচ্ছি কিনা। কিন্তু সাধারণ মানুষটা আসলে খুবই সহজ সরল, আপনার কথা সহজ উল্লেখ সরল তো করেছেন। এখন তারা কিভাবে বুঝবে যে এই জায়গায় ধরতে হবে? সহজ সরল আপনার ফ্যামিলিতে তো ইয়াং স্টুডেন্ট আছে, ফ্যামিলি মেম্বার, তারা তো সোশ্যাল মিডিয়া ইউজ করে, তারা অনেকে জানে। মানে সহজ সরল ইন এ সেন্স, মানে সহজ সরল মানে যে খুব কিছু বোঝে না এরকম তো না, সবার ভালোটা তো সবাই বোঝে। আপনার বাসার সামনে রাস্তা হইতেছে, ইট নষ্ট করে ফেলছে, এটা কি বুঝতে পারবেন? কিন্তু তারপরেও কি একজন সংসদ সদস্যের পক্ষ থেকে জবাবদিহিতার জায়গাটা কি পরিষ্কার থাকে যে আমি যে কাজগুলো করছি বা সরকারি যে বরাদ্দগুলো আসছে আমি এই খাতে আমি? হ্যাঁ, স্পষ্ট। এটা কিভাবে থাকে? আমার তো সব ডকুমেন্টস আছে, আমার একটা আচ্ছা। ছোট অফিস আমি নিয়েছি, সেখানে আমার সব ডকুমেন্টস রাখা আছে, কোথায় কয় টাকা ব্যয় হয়েছে, কি হয়েছে, আমরা কাকে দিছি, কিভাবে দিছি, অ্যাপ্লিকেশন কে করছে, সেই অ্যাপ্লিকেশনের বরাদ্দ আমরা কিভাবে দিছি, সব তো আমরা রেখে দিয়েছি। আপনার প্রধান শক্তি কি? আমার প্রধান শক্তি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর আস্থা রাখি, আর আমি মানুষের জন্য কাজ করি, মানুষই ভালোবাসে। সেই সাথেই যোগ করি আপনার আসন, মানে আপনার আসনের প্রধান শক্তিটা কি? আমাদের চরগুলাতে এই পরিমাণ বাদাম হয়, কেউ তো জানেও না। এই পরিমাণ ভুট্টা হয় এবং ডাল হয়। চরের লোক কিন্তু গরিব না, সমস্যা হলো নদী ভাঙ্গন, তাদেরকে বারবার শিফটিং করতে হয়। জাস্ট স্টপ দ্য নদী ভাঙ্গন, ইরোশন। তার মানে বিশাল একটি সম্ভাবনা। সম্ভাবনা মানে কি, কুড়িগ্রাম ইজ ওয়ান অফ দ্য, আপনি বলবো যে একটা সম্ভাবনার জায়গা, যেখানে এটাকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে মডেল বানানো সম্ভব। আপনি একটি সম্ভাবনার কথা বললেন, আপনি আরো 2 থেকে 3টি সম্ভাবনার কথা বলুন আপনার আসন নিয়ে। মানে একটা হলো ম্যান পাওয়ার, 2 নম্বর হচ্ছে নদী। আমি বলবো নদী আমাদের জন্য বিগেস্ট ফ্যাসিলিটি বা সম্ভাবনা। কিরকম? 16টা নদীকে ড্রেজিং করি, মাছ টাছ এবং যাতায়াত, ড্রেন, ইনকাম সব এখান থেকে আমাদের হিউজ পরিমাণ করা সম্ভব। এবং আর ইন্টারেস্টিং না, আমাদের যে বালি আছে, সিরামিক্সের জন্য আপনারা জানেন যে নতুন গবেষণা হচ্ছে, বালি ইনস্টিটিউট হচ্ছে। আমাদের যে সিরামিক্স প্রোডাক্টসগুলো যে ধরনের বালি লাগে সেটা আমাদের কুড়িগ্রামে আছে। আপনি এখন সংসদ সদস্য, এই সম্ভাবনাগুলোকে আপনি কাজে লাগানোর জন্য আগামী সামনের দিনগুলোতে কিভাবে কাজ করবেন, এবং সেই সাথে এই 6 মাসে এর মধ্যে কোনো উল্লেখযোগ্য কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা কোথাও কোনো আলোচনা করেছেন কিনা? আমি চেষ্টা করেছিলাম আমাদের শ্রম মন্ত্রণালয়ের সাথে, যারা বাইরে পাঠায়, আমি বলেছি যে স্পেসিফিক কিছু জেলা উঠানোর জন্য, সাপোজ মালয়েশিয়াতে 20 লাখ লোক নেবে, একটু উত্তরের জেলাগুলা, রংপুরের বিভাগের জেলাগুলাকে একটু বেশি অ্যালোকেশন দেন, যে নর্মালি 100 জন যাওয়ার কথা, এই অঞ্চল থেকে এবার 500 জন বা 1000 লোক নেন। মানে একটু অন্য জায়গাগুলো, ধর কুমিল্লাতে অ্যাভেলেবেল আছে, বলার দরকার নেই। ধরেন লক্ষ্মীপুর, চাঁদপুর, এরা তো সবাই বিদেশেই থাকে, মানে সিলেটিরা লন্ডনেই থাকে ধরেন। তো এই অঞ্চলের লোকগুলোকে একটু আপব্রিঙ্গিং করার জন্য আমাদেরকে স্পেস করে দেন, আমরা একটু সবাই ফেসিলিটেট করি, তাহলে এই লোকগুলোকে একটু যেন বাইরে করা যায়। এটা একটা ইস্যু ছিল আর কি। 2 নম্বর, আমি বড় বড় বাংলাদেশ, মানে প্রাণ, আরএফএল বা এদের সাথে কথা হয়েছিল অনেকের সাথে, যে আপনারা একটু আমাদের এলাকায় আসেন, আমরা সব ফেসিলিটেট করি, আপনাদের যেরকম লোক লাগে আপনি 1000 লোক বা 2000 লোক আপনি কোম্পানিতে নেন। সো দে এগ্রিড, দেন দে ডিক্লাইন, আই ডোন্ট নো। সে আমার সাথে কথা হয়েছিল যে আসবে। তো উই এম স্টিল ট্রাইং যে এই জায়গাগুলোতে প্রাইভেটলি এবং পাবলিকলি, মানে 2 জায়গায় আমাদের কর্মসংস্থানটাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে অনেক কিছু বলা লাগবে না, চেঞ্জ অটোমেটিক্যালি এটা হ্যাপেন হবে। এই সবকিছুর মাঝে একটি প্রশ্ন আছে, আপনার কথা থেকে বলছি। আপনি উল্লেখ করেছেন যে বিরোধী দলের এমপিদেরকে একটু অন্যভাবে দেখা হয়। আপনার আসনের মানুষ কি কখনো ফিল করতে পারছেন, বা এখন কি সেই ফিলটা এসছে কিনা যে আপনাকে আসলে ভোট দিয়ে তারা তাদের ভোটটা নষ্ট করেছে, বা আপনি তাদের কাজগুলা বা তাদের যে সম্ভাবনাগুলো সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন, এরকম কোনো বিষয় আছে? বা আপনার আশপাশের মানুষ কি বলেছে এরকম কখনো? এটা নানা রকমের কথা আছে। যারা আপনার বিরোধী তারা তো এটা বলবে, ভাই ভোটটা নষ্ট করলা তোমরা, সরকারি দল ক্ষমতায়, বিএনপি তোমরা, যেমন আমাদের মির্জা ফখরুল সাহেব বলেছেন, এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল ওয়ান। দেখেন, আমরা আমাদের লিডার চুজ করবো বেস্ট ওয়ানকে, নট গভর্নমেন্ট ওয়ানকে। তাহলে আপনি গভর্নমেন্টে তো আরো সরকারি দল ছিল, আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল 15 বছর, কোনো লোকই তো দাঁড়ায়নি, তাহলে চেঞ্জ হলো না কেন আমার এলাকা? ইট ইজ এভরিথিং ডিপেন্ডস আপন দ্য পার্সন অ্যান্ড দ্য পলিটিক্যাল উইল।
সে কতটা চেষ্টা করতেছে, আন্তরিকতা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি অলরেডি সমস্যাগুলো আপনি আইডেন্টিফাই করা উই নো ইট। সেটি সমাধানের জন্য আপনি কাজ করে যাচ্ছেন। এখন ইস্যু হলো এটা একটা এলাকার পরিবর্তনের জন্য এককভাবে হবে না, সরকার দল দেখা যাবে না। আমি বললাম না, রাজনীতি বললাম না যে এলাকার উন্নয়নের জন্য দল দেখা উচিত না, সবাই মিলে কাজ করা উচিত। পলিটিক্সে আপনার ডিফারেন্স থাকবে অপিনিয়ন, যে ওয়ান্স আমার এলাকা থেকে যদি বিএনপির এমপি হইতো, আমার নর্মাল উচিত হলো তাকে হেল্প করা। কারণটা কি? আমার এলাকার পরিবর্তনের জন্য। কারণ আমি ওখানে বসবাস করি, সেও বসবাস করে, তাই না? আমার হসপিটালটা ঠিক না থাকলে আমি অসুস্থ হলে ওখানে যায়, সেও অসুস্থ হয়ে যায়। কিন্তু কালচারটা হচ্ছে কি, ওই যে বিরোধী দলকে কাজ করতে দেওয়া যাবে না। একটা ব্লাটান কথা বলি, নাম বলবো না, প্লেসের নাম বলবো না। আমার এক আন্টি আসছে, ওনার একটা জমি মিউটেশন করবে, ধরেন ঢাকার আশেপাশে এক জায়গায়। সে মেয়ে ছিল, সেই মেয়ে 2 কোটি টাকা লাগবে তার, জমি অনেক বড়, কয়েক একর জমি, 2 কোটি টাকা আছে বা এরকম একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে এসিলেন্টকে। সামহাও আমি এটা শোনার পর আমি মন্ত্রীর কাছে অভিযোগ দিলাম, ভাই এই হলো অবস্থা। মন্ত্রী তাকে সাসপেন্ড করে দিছে। ওখানে নতুন একজন আসলো, তার কাছে আমার কাছে, সে এখন হয়তো অন্য শব্দ ল্যাঙ্গুয়েজে বলতেছে যে এইভাবে করেন, মানে আপনি দিয়ে আসি কাজটা করেন। তাহলে আপনি তাহলে বুঝতেছেন যে এক্সিস্টিং যে ফুল সিস্টেমটা, আমি বলতেছি না, আমি বলতেছি যে পচনটা সব জায়গায়। যে আমরা পলিটিশিয়ানরা পৌঁছে গিয়েছি, আমাদের ইমাম সাহেবদেরকে আমরা দেখতেছি পরকীয়ায় ধরা পড়তেছে, পুরোহিতদেরকে পাইতেছি, রাজনীতিবিদ, অফিসার, মানে হোল লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের খুবই ডাউন গ্রেডে আমাদের মোরালিটি চলে গেছে। দায়িত্ববোধ জায়গাটা আমার সবার সমস্যা। তো এইটাকে আপলিফ্ট কেমনি করতে হবে? সবাই মিলে চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টা আশা করি সবাই করবে। ধন্যবাদ। আপনি সংসদ সদস্য হওয়ার আগে এবং সংসদ সদস্য হওয়ার পরের এর মাঝের পার্থক্যটা কিভাবে আপনি দেখতে পাচ্ছেন? কয়েকটা পার্থক্য। একটা হলো পড়াশোনা করতে পারতাম, পড়াশোনা করতে পারি না, আগে বই পড়তাম পার্সোনাল লাইফে। আমি মোটামুটি আল্লাহর রহমতে ছোটকাল থেকে নামাজ কালাম করি। আগে একটু আমল ইবাদত ভালো করতে পারতাম, এখন আমার মানুষের পেশা অনুসরণ করতে পারি কম হয় বলে ওই সেন্সে না, পড়ি বেসিকটা হয়, ফান্ডামেন্টালস, আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয় না। 3 নম্বর, আমি তো ইউনিভার্সিটিতে পড়াইতাম, ছাত্র মানুষের সাথে থাকতাম, এটা খুবই ছিল রিজাইলেন্ট, ফ্যামিলিকে সময় দিতে পারতাম। দেন ফাইন্যান্সিয়ালি এত বেশি প্রেশার, মানুষের চাহিদা, আমার কাছে কষ্টও লাগে। একজন আসলো সকালে, এসে আমার পা নাই, নষ্ট এমন পা নিয়ে আসছে, ওনার 2000 টাকা দিতে হবে, কিন্তু আপনার লিগালি এত ইনকাম নাই, আপনি দিতে পারবেন না। এই কষ্টগুলা, পেইনগুলা আগের এবং পরের কোয়াইট ডিফারেন্ট, এবং অনেক বেশি বার্ডেন মনে হয়, পেশার দায়িত্ব মনে হয় যে আমার এই লোকগুলোর জন্য আমার কাজ করা দরকার। আমি লাস্ট প্রশ্ন করতে চাই। আমাদের পেছনে এসডিজির 17টি গোলের সিম্বল লাগানো আছে, এর মধ্যে থেকে আপনি আপনার আসনের জন্য কোনটি বেছে নেবেন? যদি বলি প্রথম বেশি দেওয়ার জন্য, আমি বলবো যে আমার ওই দিক থেকে দারিদ্র বিমোচনের দিকে টার্গেট করা উচিত, কর্মসংস্থান। কেন? আমি মনে করি যে কর্মসংস্থান হলে মানুষের অনেকগুলো সমস্যার সমাধান করা সম্ভব, তার হেলথ কেয়ার নিতে পারবে। কারণ আমার আসনের 43% অধিক যুবক, এরাই তো বাংলাদেশ। এদেরকে যদি কর্মসংস্থান না দেন, তাহলে এরাই তো আপনার দেশকে রক্ষা করতে পারবে না, সেকেন্ড জেনারেশন। সো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট থিং, পার্টিকুলারলি ফর দ্য ইয়াং পিপল। আমাদেরকে কর্মসংস্থানের দিকেই ফোকাস করতে হবে। ধন্যবাদ। খুব সংক্ষেপে বলবেন, আপনি যেহেতু বিরোধী দলের একজন সংসদ সদস্য, সরকারি দলের 3টি ইতিবাচক গুণ বলুন যেটি এখন পর্যন্ত আপনি দেখেছেন এবং আপনার কাছে ভালো মনে হয়েছে। মানে যদি পজিটিভ বলেন, যে ডিপ্লোমেসিতে আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা দলগতভাবে তার অবস্থান আরও স্ট্রং হওয়া উচিত, পার্টিকুলারলি ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে কোনো স্থান নাই, আমাদের দেশের সম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে দিস ইজ গুড। এরপরে 6 মান্থ তো অনেক বিষয় গভর্নমেন্টের আসলে আমার পজিটিভ সাইড যদি বলতে হয়, যে এবার যেটা আমরা বাজেটে শিক্ষা এবং সোশ্যাল সিকিউরিটিতে যে ভালো বাজেট আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে, শিক্ষার ক্ষেত্রে এটা বাংলাদেশের চাহিদা ছিল, এবং সোশ্যালে যেটা আমাদের সেফটি নেট বলি আমরা, বিভিন্ন ধরনের সেগুলোতে দিয়েছে। এবং এটা আরেকটা বাজেট থেকে বলতে হবে, সেটা হলো তারা হেলথ সেক্টরে বাজেটটা পর্যাপ্ত দিয়েছে। এটা ডেফিনেটলি ভালো সাইন, যদি তারা বাস্তবায়ন করতে পারবে। এবং সেই সাথে আপনার আসনে ফেরত যাব, আপনার আসনে এবার আপনার প্রতিদ্বন্দ্বী কে ছিলেন, প্রধান প্রতিদ্বন্দ্বী, এবং তার 3টি ইতিবাচক গুণ বলবেন যেটি আপনি স্বীকার করেন। হ্যাঁ, উনি আমাদের আসনে ছিল, ওখানে বিএনপির সম্মানিত সেক্রেটারি আমাদের সোহেল হোসেন কায়কোবাদ ভাই, ভালো মানুষ, নামাজ কালাম করে, উনি হাজি মানুষ। ওনার মুখ থেকে উনি আমাকে স্লেজিং করে কথা বলে নেই,
আমরাও তাকে স্লেজিং করে কথা বলিনি, বা আমাদের পলিটিক্যাল সৌহার্দ্যতা মাস বেটার, উনি চেষ্টা করতেছেন ভালো কাজ করার। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে উন্নয়নের স্বার্থে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু আপনার আসন এবং দেশের স্বার্থে কোথায় সহমত হওয়া প্রয়োজন বা একমত হওয়া প্রয়োজন সেটি বলবেন, এবং সেই সাথে আপনার আসনের নিজস্ব ভাষা, আপনার শিকড়ের ভাষায় যদি আপনার আসনের মানুষের উদ্দেশ্যে কিছু বলে দিতে চান সেটি বলে দিবেন। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমার একমত হওয়া উচিত এবং একমত হব। আই উইল নট সি মাই পার্টি পার্সন। সবসময় দেশকে সবার উপরে রাখবো। আর আমার এলাকার মানুষ নিয়ে আমার যদি কথা কওয়া লাগে, আমরা কমো যে তোমার সোহাগ তোমরা পাঠাইছেন, ইনশাল্লাহ তোমার সোয়া তোমার জন্য কাম করবে ইনশাল্লাহ। তো আমার বিশ্বাস, আমার এলাকার মানুষ আমাকে বিশ্বাস করে যে আমি তাদের জন্য কাজ করব। আমি আই এম কমিটেড। আমি বলি এখনো ক্লিয়ারলি যে আমার এর 5 বছর পর এমপি হইতে হবে, নট নেসেসারি, বাট আই উইল ট্রাই মাই বেস্ট আপনাদের জন্য কাজ করার জন্য। আপনারা ডিসাইড করবেন পারছি কি পারি নাই, বাট আমি আমার জায়গায় আমি অনেস্ট থাকি, কাজ করবো আপনাদের জন্য। আমাদের জন্য দোয়া করবেন, ভুল হলে পরামর্শ দিবেন। আমরা ওপেন, কারণ আমরা হিউম্যান বিং, আমরা মানুষ, সুপারম্যান না। ধন্যবাদ আমরাও মানুষ। সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, ভিন্নমতের সহমত যে যেখান থেকে দেখলেন, আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেই সাথে মাননীয় সংসদ সদস্য যেটি বলেছেন যে ভুল মানুষের হতেই পারে এবং ভুল হলে অবশ্যই সংশোধন করার জন্য তাকে সময় দিতে হবে। আপনারা যদি কোনো তথ্য অথবা কোনো ধরনের আলোচনা বাদ গিয়ে থাকে সেটিও আমাদের কমেন্ট বাক্সে বলে দিবেন এবং নিঃসন্দেহে সংসদ সদস্য সেটি দেখবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।